ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় এই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজ খাওয়ার সাথে আছে নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। জনশক্তি রপ্তানির নিরিখে দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। অনিয়ম ও সিন্ডিকেটের কারণে গত 31 মে সেই দেশটির তাদের শ্রমবাজার বন্ধ করেছে বলে অভিযোগ উঠেছে। গত মার্চে দেশটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আপাতত আর শ্রমিক নেবে না তারা। আর ভিসা পাওয়াদের 31 মের মধ্যে মালয়েশিয়ায় ঢুকতে হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা বলছে, বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে প্রতারণার কারণে প্রায় 30,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। তবে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, তাদের হিসেবে এই সংখ্যা প্রায় 17,000। তাদের ব্যর্থতায় কর্মীরা দেশটিতে যেতে পারেননি তা খুঁজতে তদন্ত কমিটি করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে যেতে না পারা কর্মীরা টাকা ফেরত পাবেন এমন কোনো জোর মন্ত্রণালয় বলছে না। কিন্তু সংখ্যা যাই হোক, সংশ্লিষ্টদের অবহেলায় বলি হওয়া এইসব কর্মীদের সঙ্গে প্রতারণা করে ভারী হয়েছে সিন্ডিকেটের পকেট। ভুক্তভোগীদের দাবি, মন্ত্রণালয়ের অভিবাসন খরচ ৭৯,০০০ টাকা বেঁধে দিলেও তা মানেনি রিক্রুটিং এজেন্সিগুলো। তাদের কাছ থেকে এসব এজেন্সি 5 থেকে 6 লাখ টাকা করে নিয়েছে। গড়ে 5 লাখ টাকা করে ধরলে যারা যেতে পারেননি তাদের পকেট থেকে প্রায় 1,000 কোটি টাকা ঢুকেছে সিন্ডিকেটের পকেটে। মালয়েশিয়া হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম সম্প্রতি বলেছেন, এই সিন্ডিকেটগুলো দুই দেশের সরকারেরই নিয়ন্ত্রণের বাইরে। তবে কি সরকারের চেয়েও সিন্ডিকেট বেশি ক্ষমতাধর ও শক্তিশালী? তাহলে এখন মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের কি হবে ভবিষ্যৎ? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন মালয়েশিয়ার সাবেক রাষ্ট্রদূত AKM আতিকুর রহমান, আছেন আমাদের সাথে বাইরার মহাসচিব আলী হায়দার চৌধুরী, এবং আছেন আমাদের সাথে রামরুর গবেষণা ফেলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া। এবং দর্শক, আপনারা আমাদের সাথে আছেন। অনেক শ্রমিকের জীবনে যা ঘটে গেছে সেখান থেকে তারা এখনও উঠতে পারেনি এবং নানা জায়গায় তারা এখন টাকাটা অন্তত যাতে ফেরত পাওয়া যায় সেজন্য ঘুরে বেড়াচ্ছেন। আসলেও সেটা সম্ভব কিনা আমরা তা আজকে জানার চেষ্টা করব। মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়ার কাছে আমি প্রথমে যেতে চাই। স্যার, একটু আমাদের বলবেন যে সংকটটা, সেটা কি আগে থেকে অনুধাবনের কোনো সম্ভাবনা ছিল কিনা? ধন্যবাদ আপনাকে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এই যে সংকটটা হলো, এটা কিন্তু আসলে এটা লাইক হিস্ট্রি রিপিট ইটসেলফ। আমরা দেখেছি 2007-08 সময়, যে সময়টাতে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও প্রচুর পরিমাণে বাংলাদেশি মালয়েশিয়াতে কাজ করতে গিয়েছিলেন, এবং সেই সময় যখন শ্রমবাজারটি বন্ধ হবে সেই সময়টাতে কিন্তু এই ধরনের একটা ক্রাইসিস হয়েছিল, এবং প্রচুর পরিমাণে মানুষ যা ডিমান্ড, ওই মালয়েশিয়ার শ্রমবাজারে যতটুকু ডিমান্ড তার চেয়ে বেশি সংখ্যক লোক পাঠাতে গিয়ে বা বেশি সংখ্যক লোক যাওয়ার ফলে এই ধরনের ক্রাইসিস তখনও দেখা গিয়েছে। এবং 2018 সালে যখন শ্রমবাজারটি বন্ধ হয় এবং মালয়েশিয়ান সরকার যখন শ্রমবাজার বন্ধ হবে, ঠিক সেই মুহূর্তেও যাদের ভিসা আসা বা ভিসা প্রসেসিং চলছিল তারাও কিন্তু এই ধরনের সংকটের মুখোমুখি হয়েছিল। এবং বর্তমানে এবার আমরা যেটা দেখলাম, সংকটটি খুবই সিভিয়ার। এখানে প্রায় সরকারি হিসাব মতে 17,000, কিন্তু বেসরকারি তথ্য মতে সেটি 30,000 কিংবা 50,000 সংখ্যা হতে পারে, যারা আসলেই হয়তো ইনফর্মাল দালালদেরকে টাকা দিয়েছে বা শুরু করেছে প্রসেসিং বা তাদের ভিসা হয়েছে, কিন্তু তারপরেও তারা যেতে পারে নাই। এই প্রক্রিয়ায় প্রায় 30 থেকে 50,000 মানুষ বেসরকারি হিসাব মতে হয়তো হতে পারে যারা অ্যাফেক্টেড হয়েছে। সেটা আসলে আমি সেই প্রশ্নটা করেছিলাম, এটা আগের থেকে কোনোভাবে জানা সম্ভব ছিল না, কারণ সবাই তো কাজের নিয়ে তারপরে এবং তাদেরকে টিকিট দেখিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্ত প্রসেস শেষ করতে হয়, প্রক্রিয়াটা এমন। তাহলে কোথায় গণ্ডগোলটা ছিল যে সব কিছু বাকি থাকা অবস্থায় তারা এয়ারপোর্টে এসে জানলেন যে তাদের আর যাওয়া হচ্ছে না? না, এখানে আসলে যেটা হয়েছে যে আসলে অ্যাগ্রেসিভ রিক্রুটমেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে যে ধরেন গত 6 মাস থেকে 1 বছর যাবতই যারা বাংলাদেশি ওয়ার্কাররা মালয়েশিয়াতে যাচ্ছেন, আমার গবেষণাতে যেটা আমি পেয়েছি, তারা কিন্তু অনেকাংশেই কিন্তু তারা আসলে সেখানে জব প্লেসমেন্ট পেতে সমস্যা হচ্ছিল অনেকেরই আসলে। এখন আমরা গত ধরেন 2022 সালে যখন লেবার মার্কেটে ওপেন হলো, 22 সাল থেকে 23 সাল পুরোটা সময় কিন্তু প্রচুর লোক গিয়েছে, এবং 24-এ আজকে প্রায় মে মাস, এখানে প্রায় 2 বছরের কাছাকাছি লেবার মার্কেটে ওপেন ছিল। তো এই অল্প সময় প্রায় 4.5 লাখ মতো বাংলাদেশি কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করেছে, এবং সেখানে যে শ্রমবাজারের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা যে লোকগুলো পাঠিয়েছি সেই লোকগুলোকে আসলে সবাই সেখানে গিয়ে কাজ পাচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে গত 5-6 মাস ধরে নিউজ, বিভিন্ন পত্রিকায়, সেখানকার অনলাইন মিডিয়াতে কিন্তু নিউজ হচ্ছিল যে অনেক লোক সেখানে যে কাজ পাচ্ছেন না। তো এটা সমস্যাটা ঘনীভূত হচ্ছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানে আসলে যে পরিমাণ লেবার ডিমান্ড লেটার বাংলাদেশে আসছে,
আসলে মালয়েশিয়াতে কি এই লেবারদের প্রত্যেকের এমপ্লয়মেন্ট অপরচুনিটি আছে কিনা, এটা কিন্তু মানে এটা নিয়ে এক ধরনের কিন্তু কথাবার্তা বা মিডিয়াতে নিউজ কিন্তু গত 5-6 মাস ধরে খুব ভালোভাবে হচ্ছিল, এবং সেটা সর্বশেষ যেটা এই মে মাসে যে ডেডলাইন ছিল মালয়েশিয়ান সরকার সেটা অনেক আগেই ঘোষণা করেছে যে 31 মে পর্যন্ত আমরা লোক নিব, এরপরে আর আমরা মানে যে ডিমান্ড লেটার ইস্যু হোক না কেন আর লোক যেতে পারবে না। কিন্তু এই প্রক্রিয়াটা ত্বরান্বিত হতে হতে যে আমাদের মানে এখানে অনেকগুলো অ্যাক্টর জড়িত, আমাদের রিক্রুটিং এজেন্সিজ, ওখানকার মালয়েশিয়া থেকে মিনিস্ট্রি যারা ডিমান্ড লেটারগুলো ইস্যু করেন, অ্যাপ্রুভ করেন, এবং বাংলাদেশ সরকারের বিএমইটির কিছু কাজ আছে, সবগুলো প্রক্রিয়া প্রসেস হতে হতে এখানে কিন্তু একটা টাইম লেগে যায়, একটা সময় লেগে যায়। কিন্তু এখানেই যে আসলে আমরা ডিমান্ড লেটার ইস্যু করছি কিন্তু এই লোকগুলো আসতে পারবে কিনা, এই প্রক্রিয়াতে আসলে মানে এটা বোঝার কথা, সকলেই বোঝার কথা, কিন্তু সেটা কিন্তু বোঝার পর অনুমিত হলো, কিন্তু প্রক্রিয়াটা কিন্তু সুন্দরভাবে প্রসেস করা হয়নি আসলে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আলী হায়দার চৌধুরী আছেন, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সকল দোষ তো বাইরের উপরে এসে পৌঁছায় অনেক ক্ষেত্রে অনেকখানি, এবং এবার অবশ্য অনেকখানি যে মন্ত্রণালয়ের উপর পৌঁছেছে। আপনাদের পক্ষ থেকে আসলে এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন, মানে দোষ দায় কোনো কিছু আপনাদের কাছে ছিল না? ধন্যবাদ ডিবিসির অগণিত দর্শক শ্রোতাদেরকে এবং ডিবিসি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই আজকের আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখানে কারো দোষ দেব না, আমি ব্লেম গেমে আমি যেতে চাই না। আমার কথা হচ্ছে মালয়েশিয়ায় এই যে আমাদের লোক পাঠানোর যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়াটা নিয়ে আমি আলোচনা করতে চাই। উনি যথার্থই বলেছেন, মালয়েশিয়ায় টোটাল ইতিহাস যদি দেখা হয় যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া 7-8 সালে হঠাৎ করে তারা বন্ধ করে দিল উইদাউট এনি নোটিশ। এয়ারপোর্টের লোক আমাদের ফ্লাইট টিকিট করে এয়ারপোর্টে গেছে, হঠাৎ করে ওখান থেকে মেল আসলো যে স্টপ, উই আর নট গোয়িং টু রিসিভ এনি ওয়ার্কার। 18 সালে হঠাৎ করে উইদাউট এনি নোটিশ তারা বন্ধ করে দিল, 52,000 ওয়ার্কার আমাদের যেতে পারলো না। এটা 18 সালের ঘটনা। এরপরে আপনার যে এই বছর যে চুক্তিটা হলো এমইউ চুক্তি, এই চুক্তিটার যখন হয় তখন 21 সালে আমরা তখন এই চুক্তির সম্পর্কে আমরা কিছু গন্ধ পাচ্ছিলাম, স্পেল পাচ্ছিলাম যে হোয়াট ইজ গোয়িং অন। আমাদের বিগত অভিজ্ঞতার আলোকেই আমরা তখন এই চুক্তির অনেকগুলো বিষয়ে আমরা তখন আন্দোলন করেছি, প্রেস কনফারেন্স করেছি, প্রতিবাদ করেছি, মানববন্ধন করেছি, সিভিল সোসাইটি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে, সাংবাদিক ভাইরা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে, অনেক অ্যাক্টিভিস্ট যারা ছিলেন মাইগ্রেন্ট তারাও আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। হ্যাঁ, অনেক লেখালেখি হয়েছে। কিন্তু অ্যাট দি এন্ড যেটা কি হয়েছে, রাষ্ট্র বা আমাদের সরকার সেই সময় আমাদের বিদেশে যাওয়ার ফ্লোটা অনেক কমে গিয়েছিল। সেদিক চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের মালয়েশিয়াতে এত বড় বাজার আমরা হারাতে চাই না, সেখানে কর্মী যাওয়া দরকার। সেখানে এমইউ স্বাক্ষর করলো। এমইউর একটা ক্লজ ছিল সেখানে যে বাংলাদেশ সরকার তাদের বৈধ যত রিক্রুটিং এজেন্সি আছে তাদের প্রত্যেকের নাম মালয়েশিয়ার কাছে পাঠাবে। সেই সময় 1560টা রিক্রুটিং এজেন্সি বৈধ ছিল, তাদের লিস্টটা মালয়েশিয়ান অথরিটির কাছে পাঠালো। মালয়েশিয়ান অথরিটি সেখান থেকে পিক করবে কয়টা এজেন্সি কাজ করবে, অর্থাৎ বলটা বাংলাদেশ সরকারের কাছে রাখেনি, মালয়েশিয়ান অথরিটির কাছে চলে গেল। মালয়েশিয়ান অথরিটি সেখান থেকে পর্যায়ক্রমে প্রথম 25টা, তারপরে পর্যায়ক্রমে 101টা সেখানে সরকারি সংস্থা আছে, সেখানে আর্মি ট্রাস্ট রিক্রুটিং এজেন্সি আছে। এইভাবে 101টা রিক্রুটিং এজেন্সিকে তারা সিলেক্ট করলো এখান থেকে লোক যাওয়ার জন্য। ক্রাইটেরিয়া কি এটা আমরা জানি না, এটা তারা জানে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা তারপরে চুক্তিতে আরও ছিল আমাদের পাঠানো কর্মীদের কর্মের নিরাপত্তা দেবে মালয়েশিয়ান অথরিটি, কারণ অ্যাপ্রুভাল দিবে তারা, কলিং দিবে তারা, ই ভিসা দিবে তারা। আমাদের কর্মীদের যাওয়ার পূর্ণ নিরাপত্তাটা দিতে হবে, প্রোটেকশন দিতে হবে। এইগুলো থাকা সত্ত্বেও আমাদের যখন কর্মী যখন যাচ্ছে আমরা তখন এটা মেনে নিলাম এই জন্য যে আমাদের লোক যাওয়া দরকার। এই 100টার সাথে জড়িত হয়ে গেল আমাদের বেশ আরও কয়েকশো রিক্রুটিং এজেন্সি, প্রায় 1400-1500 রিক্রুটিং এজেন্সি ওই ডিমান্ড এনে ওদের মাধ্যমে প্রসেস করে কাজ করলো। প্রাথমিক অবস্থায় আমরা যেটা শুনলাম যে আমাদের বেশ কিছু কর্মী সেখানে গিয়ে তাদের যেটা উনি বললেন জব প্রপারলি পাচ্ছে না। আমরা এটা নিয়ে গত 3 মাস আগে একটা নিউজ জাতিসংঘের মাধ্যমে আসলো, প্রায় 2 লক্ষ আমাদের কর্মী সেখানে বেকার।
এটা তদন্ত করতে গিয়ে আমাদের কমিশন সহ আমরা এটা তথ্য সংগ্রহ করতে গিয়ে আমরা পেলাম যে টোটাল 5000+ কর্মী এখনো জবলেস। যে তথ্যটা জাতিসংঘের কাছে গিয়েছে সেটা ছিল আমাদের এই কর্মী প্লাস ইন দ্য মিন টাইম প্রায় কয়েক লক্ষ লোক ভিজিট বিষয়ে মালয়েশিয়াতে ইন করে গেছে, তাদেরটা এখানে যোগ তাদের মধ্যে এখানে যোগ করে টোটালি একটা মাইগ্রেশন সেক্টরের একটা সেটা তো যাওয়ার পর আমি আগে আমার দেশ থেকে যাওয়ার বিষয়টা নিশ্চিত করি। আমি আসতেছি এই পর্যায়ে। এখন আমার এখানে যে জিনিসটা হয়েছে, আমাদেরকে যখন নোটিশ দিল মালয়েশিয়ান অথরিটি মার্চে যে ইয়েতে মে 31 তারিখে আমাদের সমস্ত ফরেন ওয়ার্কার সিস্টেম, এটা শুধু বাংলাদেশের জন্য নয়, কিন্তু আমাদের একটা মেসেজ কিন্তু বাজারে আছে যে শুধু বাংলাদেশের মার্কেটটা বন্ধ হয়ে গেছে, সমস্ত ফরেন ওয়ার্কারদের সিস্টেমটাই ওরা ক্লোজ করবে, ওরা রিভিউ করবে তাদের দেশে কত ফরেন ওয়ার্কার আছে কিংবা কোন কোন সেক্টরে আদৌ লোক দরকার আছে কিনা, তারপরে তারা তখন পরে চিন্তা করবে। আমরা তখন মন্ত্রণালয়ের সাথে বসে আমরা তখন আলোচনা করেছি যে পাইপলাইনে আমাদের কতগুলো ডিমান্ড আছে। এখন এই ডিমান্ড এগুলো আলোচনা করতে গিয়ে আমরা বললাম যে টাইমটা দিয়েছে এই টাইমের ভিতরে পাইপলাইনে আমার যে ফ্লাইটগুলো আছে এই ফ্লাইটে আমাদের লোক পাঠানো ক্লিয়ার করা কোনো রকম সম্ভব নয়। এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন একটা রিকোয়েস্ট লেটার আমাদের হাইকমের মাধ্যমে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হলো যে এই টাইমটা এক্সটেন্ড করা হোক, অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চিঠি দিলেন। ওনারা সেটা কোনো রেসপন্স সেই সময় পর্যন্ত পায়নি। আরও একটা আশ্চর্যের বিষয়, 31 তারিখে ওদের লাস্ট ডেট, 31 ছিল ওদের লাস্ট ডেট, অথচ 28-এ তারা ভিসা ইস্যু করেছে, ই ভিসা। এখন আপনি বলেন 28 তারিখে তারা ওখান থেকে ই ভিসা ইস্যু করে আমাদের দেশের এই কর্মীরা মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে, বিএমইটি নিয়োগ অনুমতি নিয়ে, স্মার্ট কার্ড নিয়ে টিকিট পারচেস করতে করবে বা কিভাবে যাবে? যাবে না, তারা যাবে না। টাকা নিল কেন এজেন্সিগুলো? সেই ক্ষেত্রে টাকা কেন নিল? কাকে? এজেন্সিগুলো টাকা কেন নিল? টাকা তাকে নিয়ে নিছে না, এজেন্সিগুলো টাকা নিল কেন সেটা আলোচনা। আমি শুরু থেকে আসি। মার্চে যদি হয়ে থাকে যে মের মধ্যে আপনাদের সমস্ত কিছু শেষ করতে হবে এবং আপনারা বুঝে গেলেন 2 মাসের মধ্যে আমার পক্ষে আসলে সম্ভব না, আমি যদি বুঝি আমার পক্ষে সম্ভব না, আমি সেটা হোল্ড করব, আমি সেই প্রক্রিয়ায় যাব না। কারণ যারা টাকা দিচ্ছে তারা খুবই আমাদের দেশে দরিদ্র জনগণ। আমার যদি মিনিমাম রিস্কও থাকে সেখানে যে আমি পাঠাতে পারবো না, তাহলে আমি সেই প্রক্রিয়াতে কেন যাব? কেন গিয়েছিলেন আপনারা প্রক্রিয়াতে? না, আপনি একটু ডিটেলসে আসেন। ই ভিসা কিন্তু একদিন হয় না, অ্যাপ্রুভাল কিন্তু একদিন হয় না, এগুলোর অ্যাপ্রুভাল অনেক আগে হয়ে গেছে, অ্যাপ্রুভাল শব্দটা উনি বুঝবেন। অ্যাপ্রুভালটা ওখানকার হিউম্যান রিসোর্স মিনিস্টার এদের এই ডিমান্ডগুলো অনেক আগে অ্যাপ্রুভাল করে দিয়েছে এবং আপনার এর এগেইনস্টে কলিংও আসছে, শুধু ই ভিসাটা হয়নি। ই ভিসাটা তারা ইস্যু করেছে, যখন ই ভিসা হয়ে যায় একটা ওয়ার্কারের তখনই তার প্রসেসটা শুরু হয়ে যায়, তখনই তাদের মাইগ্রেশন কস্ট এবং যেটাই হোয়াট এভার ইট ইজ অ্যামাউন্ট, এটা যেভাবে হোক সেটা একটা প্রক্রিয়াগত শুরু হয়ে যায়। ই ভিসাটা একদম লাস্ট, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, যাওয়ার আগে ই ভিসার পরে তো আর কোনো প্রক্রিয়া নাই না, তখন আমাদের প্রক্রিয়া। আমি সেটাই বলছি, আপনাদের কি প্রক্রিয়া ই ভিসার পর? আমাদের মন্ত্রণালয় থেকে পারমিশন নিতে হবে, তারপর বিএমইটির স্মার্ট কার্ড দিতে হবে। সেটা হচ্ছে আপনার 2-3 দিনে সম্ভব না। আপনার সেটা 2-3 দিনে সম্ভব না। কিন্তু ওরা যে ই ভিসাটা শেষ দিন 2-3 দিন আগে সেটা ই ভিসা করেছে তাদের মাধ্যমে, কিন্তু আপনারা জানেন যে ভিসাটা চলে আসবে, এই কারণে আপনারা সকল টাকা আগে থেকে নিয়েছেন, এজেন্সিগুলো আগে থেকে নিয়েছে। আগে নিয়েছে, সকল টাকা নিয়েছে না অর্ধেক নিয়েছে, এই তথ্যগুলো তো আমার কাছে এখন নাই। কেন থাকবে? প্লিজ আমি একটু শুনেন, আমরা যে কথাগুলো এখন আমরা একটা গণমাধ্যমে আমরা কথা বলতেছি, আমরা একটা বাস্তব নিরিখে আজকে আলোচনাগুলো আমাদের করতে হবে। এই বিষয়গুলো তথ্য অনুসন্ধান করার জন্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি করেছে এবং করে এটা আজকে সমস্ত আমাদের যারা যেই 100টা এজেন্সির কাছে সার্কুলার দিয়ে দিয়েছে তাদের কাছে এই সমস্ত তথ্যগুলো নেওয়ার জন্য এবং এই তথ্যপত্র সংগ্রহ করে আগামী 5 তারিখের ভিতরে এই তথ্যগুলো মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য। এরপরে এটা অ্যানালাইজ করবে যে আমাদের কত কলিং আসছে, কত অ্যাপ্রুভাল আসছে, কত ই ভিসা হয়েছে, কেন কী কারণে যেতে পারেনি, কি টিকিটের জন্য যেতে পারেনি না সময়ের জন্য যেতে পারেনি, সমগুলো তথ্যগুলো নেওয়া হবে। নেওয়া হওয়ার পরে এরপরে মন্ত্রণালয় এবং বাইরা মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতা করবে এইসব এই তদন্তে। এবং সেখানে যদি সিদ্ধান্ত হয় আমাদের কোনো কর্মী
কোথাও গিয়ে কোনো হয়রানির কোনো রকম সুযোগ নাই। মন্ত্রণালয় জিরো টলারেন্স, আমাদের সরকার একদম জিরো টলারেন্সে এই ব্যাপারে, অন্তত যাতে কর্মীরা যাতে কোনো রকম আলী হায়দার চৌধুরী সেটা মন্ত্রণালয়ে যাওয়ার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, কিন্তু আপনারা একটা সংগঠন হিসাবে সকল রিক্রুটিং এজেন্সি যা কিছু করেছে এবং যা কিছু এসছে তাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতটা কোথা থেকে শুরু সেটা কি আপনারা খুঁজে বের করার চেষ্টা করেছেন কিনা? আমি আপনার কাছে আসবো এই প্রশ্নটা অবশ্যই জানার জন্য। আমাদের সাথে মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া আছেন, অনেক কথা বলেছি। আমি AKM আতিকুর রহমানের কাছে যেতে চাই। সাবেক রাষ্ট্রদূত, মালয়েশিয়ায় ছিলেন আপনি। আমি শুধু জানতে চাই যে প্রক্রিয়াটা আসলে এখানে হয়েছে শেষ মুহূর্তে, আমরা যে প্রক্রিয়ার মধ্যে, সেই প্রক্রিয়াটি কি আসলে পূর্বাভাস ছিল না? আমরা কি এড়াতে পারতাম না? আমি রাশিদ সাহেবের ওনার দুইজনের কথা সামারি করতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনি যেটা ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে এর আগে বুঝতে পারলো না বা এই অবস্থাটা হবে, এটা না বুঝতে পারার কোনো কারণ নাই। আমি কোনো কারণ দেখি না। কারণ ওনারা যখনই অ্যাপ্রুভাল এখান থেকে ক্লিয়ারেন্স এটা দিয়ে দেয়, ওনারা ডিমান্ড নোটটা যখন ওখানে জমা দেয়, অ্যাপ্রুভাল দেয় ফরেন মিনিস্ট্রি আমাদের BMET দেওয়ার পর ওনারা ওই অন্যান্য আনুষঙ্গিক কাজ করে, এরপর ভিসার জন্য দরখাস্ত করে। এই সময় আমার কথা হচ্ছে আমি কয় তারিখে কয়টা ডিসি ক্লিয়ারেন্স, কোন কোন কোম্পানি কয়টা নিল, সব হিসাব থাকে কিন্তু। এবং যখনই মার্চ মাসে জানতে পারলো, তখন মার্চ থেকে 31শে মে পর্যন্ত কি সময় আছে, কতগুলি লোক আমি পারমিশন দিলাম, সেগুলি ভিসা কতগুলি হইলো, কবে কবে ভিসা হবে, এবং ফ্লাইট সংখ্যা কয়টা, আমার প্রত্যেকদিন মালয়েশিয়ায় কয়টা যাচ্ছে, হিসাব নাই। সেই হিসাবটা করলে তো আমি পেয়ে যাই যে আমার লোক যেতে পারবে না পারবে না। আর যদি যখন দেখবো আমি যে আমার 50,000 লোক আমার ভিসা আমার পারমিশন হয়ে গেছে, 50,000 লোক 31 মে পর্যন্ত আমার যেতে হবে, যেতে হলে আমার যে ফ্লাইট আছে তাতে আমার 30,000 লোক যেতে পারবে, 20,000 লোক যেতে পারবে না। দেন হোয়াট আই ডু, আমি প্রথম থেকে অতিরিক্ত ফ্লাইট কীভাবে অ্যারেঞ্জ করে এদের অ্যাকোমোডেট করে পাঠানো যায় সেই ব্যবস্থা নিব। তো সেখানে সেই দায়িত্বটা গেল কোথায়, সেই হিসাবটা কে করলো? এই ওনার যেই প্রশ্নটা আপনি করেছিলেন। আর তারপর যে জিনিসটা আমাদের আলী হায়দার সাহেব বললেন, আমার 21 সালের 19শে ডিসেম্বর যখন লাস্ট MOUটা সাইন হয়, আমি তো সেই গোড়ার ইতিহাস বলতে পারবো, কতবার নিষেধাজ্ঞা হয়েছে, কতবার চালু হলো, কবে কি, এগুলো আমি যেতে চাই না। ওনারা জানেন সব, ওনারা এই ব্যবসায় অনেকদিন যাবত আছেন। লাস্ট নিষেধাজ্ঞাটার আমি আসি 2021 সালে 18 সালে মাহাতির মোহাম্মদ যখন লাস্ট টাইম বুড়ো বয়স উনি প্রধানমন্ত্রী হলেন, হওয়ার পরেই উনি আগের ওই যে সিস্টেম G2G+ যেটা চলতেছিল, এটা একটা 10 জনের সিন্ডিকেট, সেটা উনি জানেন, সেটা যখন বন্ধ করে দিল, কারণ মাহাতির মোহাম্মদ এটা চায়নি, ওইটা আলী হায়দার সাহেবও জানেন, ওই ইতিহাস আমি যাব না। এরপর 21 সালে যখন সাইন হলো, 21 সালের 19শে ডিসেম্বর তদানীন্তন আমাদের মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, উনি মালয়েশিয়ায় যে সাইন করলেন, তাই না? মালয়েশিয়ায় করেছিলেন, সাইন এখানে করেছেন 19 তারিখে, যে ডিসেম্বরে না, 19 তারিখে MOU সাইন হচ্ছে ওয়ার্কিং কমিটির যে না জয়েন্ট কমিটির মিটিং, এটা 2021 সালের 19 ডিসেম্বর কুয়ালালামপুরে সাইন হয়। উনি 21 তারিখে ফিরে আসেন, 21 তারিখে ফিরে এসে উনি সাংবাদিক সম্মেলন করেন। সেই সম্মেলনে উনি বলেছে উইল নট অ্যালাউ এনি সিন্ডিকেট। আমার কাছে এখনও কোটেশনটা আমি পড়ে আমি শুনতে পারবো। এবং কত টাকা খরচ হবে একজন অভিবাসী বেতনের, 2 থেকে 3 মাসের বেতন বেশি খরচ হবে না, তা ঠিক আছে, এটা উনি বলছেন। আমরা কোনো সিন্ডিকেট হতে দেব না, কিন্তু হয়েছে এবারও সেই 10টার মধ্যে ছিল। আসি ওইখানে, উনি যখন এটা বললেন, উনি জানেন না যে ওখানে একটা ক্লজ আছে যেটা আমার সব এজেন্সি লিস্ট দেবো, তারা সিলেক্ট করবে কেন? আমার যদি 1500 2000 যা থাকুক, এভরিবডি হ্যাজ এ রাইট টু সেন্ড ওয়ার্কার্স। তারা কে? এজেন্সি হচ্ছে বাংলাদেশে আমার, তাদের সবাই জন্য উন্মুক্ত থাকবে, সবাই পাঠাবে। সেখানে তারা 25 জনের একটা সিন্ডিকেট করে। আগে 10 জনের G2G+ ছিল, G2G+ ছিল, ওই G2G চলে নাই, প্লাসই চলছে। তো তারপর যখন এটা আসলো 2021 সালে, সুন্দর, আমরা খুব খুশি হয়েছিলাম ওনার কথা শুনে যে না সুন্দর একটা, এবং আমি ওনাদের পক্ষে লিখেছিলাম যে না, সব এজেন্সি লোক পাঠানোর অধিকার আছে। এখন ওনারা যদি একটা নির্ধারণ করে থাকে যে 80,000 টাকা বা 10 টাকা 20 টাকা যাই হোক, সেই নির্ধারিত যাবে, সেই নির্ধারণ করে দিলে হবে না। এটা প্রসেস আছে কীভাবে নির্ধারণের মধ্যে যেতে হবে, সেটা আমি জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো। কিন্তু সেই নির্ধারণ তো করলে যেভাবে করছে তাতে ওই নির্ধারণ কেউ শুনবে না। 4 লাখ 5 লাখ 2 লাখ যে যা দিয়ে পারে সেভাবে যাবে। তো ওটা আরেকটা পর্যায়ে, ওটা আমি বলতে চাই না। কেন এটা যে যা পারে তা দিয়ে যাবে? সরকার নির্ধারিত টাকা যদি হয়, এবং বাইরে থেকে বলা হচ্ছে যে এজেন্সি এখানে 1300-1400 কাজ করেছে, কিন্তু আমরা জানি যে দিন শেষে সেখানে 10টা বা 15টা বা 20টা তারাই কাজ করেছে, পরে 101টা করেছে। যদি 101টাই করে থাকে তার মানে আমার লিস্ট কমে যাচ্ছে, 101টা কি আপনাদের জানার কথা। এখন সরকার নির্ধারিত 80,000 টাকা বা 79,000 টাকা, সেটা কেমন করে 5 লাখ বা 7 লাখ হচ্ছে, বাইরা কেমন করে সেটা জানে না।
আমি প্রশ্নটা উত্তর অবশ্যই বাইরে জানে তো, জানি, সবাই জানে। আমি জানি যে এবং কোন খাতে সেটা এবং সেটা ইমপ্লিমেন্ট করবে কে? এটা কে মনিটর করবে করবে কে? এবং মনিটর করবে কমিটির কে? সদস্য যিনি আছেন রুহুল আমিন স্বপন নামে, তার নামটা এত প্রচলিত এবং তার একটা ফান্ড আছে যেখানে 1 লাখের টাকার বেশি নাকি জমা দিতে হয় শ্রমিকদের। কেন সেটা কি ফান্ড যে কোনো শ্রমিককে সেটা জমা দিতে হয়, আমরা বিরতির পর ফিরবো জানতে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা একটা জটিল আলোচনায় আছি, কিন্তু আমাদের সময় যেহেতু কম, আমরা ছোট ছোট করে নিশ্চয়ই উত্তর নিতে পারবো। আমাদের সাথে মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া আছেন। স্যার, একটা কথা আমি জানতে চাই, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, ধাপে ধাপে ৭৯,০০০ টাকা আমার ৫-৭ যেখানে যা কিছু পাচ্ছে, এটা কি হওয়ার কথা? আসলে এটা কি আটকানোর কোনো কিছু ছিল না? মানে ৭৯,০০০ টাকা এটা হচ্ছে গভর্নমেন্ট একটা আইডিয়াল কস্ট ফিক্স করেছে, কিন্তু আসলে যে প্রক্রিয়া, আমাকে ওনারা একটা ভালো আইডিয়া দিতে পারবেন, যে প্রক্রিয়ায় ভিসাগুলো বাংলাদেশে আসে, এখানে বিশেষ করে মালয়েশিয়ান অথরিটি যখন ভিসাগুলো অ্যাপ্রুভ করে, সেখানে কিছু মালয়েশিয়াতে মার্কেটিং এজেন্ট আছে যারা হচ্ছে যে নিয়োগকর্তাকে সাম কাইন্ড অফ তারা পুশ করে যে তুমি তোমার কোম্পানির নামে ৫০০ লোকের একটা ডিমান্ড লেটার তৈরি করো। এখন এই ডিমান্ড লেটার যখন ওই কোম্পানি ইস্যু করতে যায়, তখন সেখানকার মালয়েশিয়ান সরকারকে তার কিছু খরচ দিতে হয়। 1 নম্বর হচ্ছে তাকে সরকারের কিছু ডিপোজিট দিতে হয় পার ফরেন ওয়ার্কার, এবং হচ্ছে যে সরকারকে লেভি দিতে হয়। এবং এটা একটা ওয়ার্কারের ডিমান্ড লেটার ইস্যু করতে সরকার, মানে একজন মালয়েশিয়ান এমপ্লয়ার প্রায় 4 থেকে 5,000 রিঙ্গিত মিনিমাম খরচ আছে পার ওয়ার্কার। তো নিয়োগকর্তা কী করে, সে আসলে সেই খরচটা সে নিয়োগ বহন করতে চায় না এমপ্লয়ার। সে স্বাভাবিকভাবে তাদের একটা টেন্ডেন্সি আছে থ্রু সাম শর্ট অফ ইন্টারমিডিয়ারিজ বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এই কস্টটা অরিজিন এন্ডে পাঠিয়ে দেওয়া, যেখানে যেহেতু ওয়ার্কারদের, বাংলাদেশি ওয়ার্কারদের যাওয়ার জন্য একটা প্রচণ্ড প্রতিযোগিতা আছে বিদেশে যাওয়ার একটা। সো ডেফিনেটলি যেখানে যেহেতু চাহিদা আছে, সে সুন্দর মতো যে কস্টটা সে ইনভেস্ট করলো টু গেট অ্যান অ্যাপ্রুভাল অফ দ্য রিক্রুটিং ফরেন ওয়ার্কার্স, সে সুন্দর মতো ওই খরচটা বাংলাদেশি এন্ডে কিন্তু যে আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোর থ্রুতে এবং দালাল থ্রুতে সেটা কিন্তু আলটিমেটলি সেটা যেটা বললেন 5-6 লাখ টাকা কিন্তু ওয়ার্কার এন্ডে পড়ে যায় আর কি। তো এখানে যে খরচটা আসলে ধাপে ধাপে, একটা হচ্ছে যখন ফরেন ওয়ার্কার এক কোটা অ্যাপ্রুভ হয়, সেখানে মালয়েশিয়ান এন্ডে মালয়েশিয়ান হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি আছে, মালয়েশিয়ান হোম মিনিস্ট্রি আছে, তারা যখন এই কোটাগুলো ইস্যু করে সেখানেও কিছু খরচ আছে। কিন্তু এটা কি হতে পারে যে আমার সরকার যে খরচটা যাওয়ার ক্ষেত্রে নির্ধারণ করলো তার চেয়ে 6-7 গুণ বেশি খরচ লাগছে? মানে এটা কি কখনো পসিবল? মানে সরকার তাহলে সেটা কিভাবে নির্ধারণ করে? সরকার কি জানে না যে কোথা থেকে কি আসে, কেমন করে এটা হবে? এখন আইডিয়াল সিচুয়েশনে ওই খরচটা তো এমপ্লয়ার দেওয়ার কথা ছিল, জি, মালয়েশিয়ান এমপ্লয়ার দেওয়া, যদি না দেয় সেটা তো আমাদের চুক্তির মধ্যে থেকে আমাদেরই সেটার ব্যবস্থা করার কথা, তাই না? এখন এমপ্লয়ার যে সেটা দিচ্ছে না, সেটা তো সে দিচ্ছে না, সেটাও ইনফর্মালি। আমি সেটা কোনো কিন্তু কাগজপত্র নাই, সে যে ভিসাগুলো বিক্রি করার কথা ছিল না, সে সরাসরি বাংলাদেশ রিক্রুটিং এজেন্সির কাছে ভিসাগুলো পাঠানোর কথা ছিল আউট অফ মানে জিরো কস্টে। কিন্তু আলটিমেটলি এই ভিসাগুলো কিন্তু বাংলাদেশে জিরো কস্টে আসছে না। এটা কিন্তু এক ধরনের একটা ভিসা ট্রেডিং বলে, যেটাকে আপনি হয়তো জেনে থাকবেন। এই ট্রেডিং প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু ভিসাগুলো একটা দাম উঠে যায় প্রথমেই মালয়েশিয়া থাকা অবস্থায়, এবং সেই ভিসাগুলো বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলো প্রকিউরমেন্ট করে কিনে নিয়ে আসে। এবং যখনই কোনো একটা এই ভিসাগুলো ভিসা ট্রেডিং হয়, এটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে যে রিক্রুটিং এজেন্সি বেশি টাকা অফার করে, তারাই ডিমান্ড লেটারগুলো বাংলাদেশে মানে যেটা আসলে নির্ধারিতভাবে চুক্তির মাধ্যমে ভালোভাবে যাওয়ার কথা, সেটা এক ধরনের মানে জুয়া খেলার মতো হয়ে যায়, যে যত বেশি নিতে পারে, যে যত কম নিতে পারে, ব্যাপারটা ট্রেডিং। এটা এক ধরনের ভিসা ট্রেডিংটা যেটা ফ্রি কস্ট আসার কথা ছিল, সেটা কিন্তু আসছে না। সেখানে কিন্তু একটা খরচ আছে, এবং রিক্রুটিং এজেন্সিগুলো এটা কিনে নিয়ে আসতে হচ্ছে আর কি। আলী হায়দার চৌধুরীর কাছে আমি এই বিষয়টা নিয়ে আসতে চাই। যেহেতু এখানে একটা এই যে ভিসার দাম বাড়িয়ে ফেলা, ধাপে ধাপে দামগুলি বাড়ানোর কথা, যেহেতু নির্ধারিত কিছু এজেন্সি এই ঘটনাগুলির মধ্যে সম্পৃক্ত থাকে, তাদের এই বাড়তি সকল কিছু নেওয়ার ব্যাপারে আপনাদের কিছু বলার থাকে না? আমার এখানে প্রথম একটা প্রশ্ন, যে সরকার যে 79,000 যে ফিক্সড করছে, সেই ব্যাসেসটা ছিল, চুক্তিতে কথা ছিল যে মালয়েশিয়ান অথরিটি সমস্ত কস্ট বিয়ার করবে, আর বাংলাদেশে এই এজেন্সিগুলো সার্ভিস চার্জ এবং অন্যান্য তাদের কমিশন এই 79,000 নেবে। এটা ছিল লিখিত চুক্তি। অলিখিত চুক্তি যেটা ছিল হয়েছে যে মালয়েশিয়ান এমপ্লয়ার কিংবা মালয়েশিয়ান গভর্নমেন্ট কোনো কিছু বিয়ার করবে না, এই টিকিটগুলো এবং সমস্ত খরচ যা যাবে এগুলো বাংলাদেশ এজেন্সি বিয়ার করবে। এরপরও আর বিএম বলে একটা কথা আছে, সেটা হচ্ছে যে যারা আমেরিকা কিংবা ইউরোপে তাদের প্রোডাক্ট এক্সপোর্ট হয়, তাদের একটা জিরো কস্টের একটা ব্যাপার আছে। যদি জিরো কস্টে তারা লেবার না নেয়, তার প্রোডাক্ট রিসিভ করবে না। সেই সিস্টেমও কিন্তু বাংলাদেশ থেকে প্রায় 1,002 লোক গেছে জিরো কস্টে, 1,002 লোক গেছে।
আমাদের বুয়েসেলের মাধ্যমে ইউনাইটেড প্ল্যান্টেশনে কিছু লোক গিয়েছে, প্রাইভেট সেক্টরে ক্যাথারসিস থেকে প্রায় সৌদি আরব বা 700 মধ্যপ্রাচ্যে যে নারী শ্রমিকদের নেয় তাদেরও একই, তার এরকম এক্সট্রা খরচ কোথাও দিতে হয় না। সেটা তো জি। মিডল মালয়েশিয়ার ক্ষেত্রে এটা কেন, মানে মালয়েশিয়ার ক্ষেত্রে কি শুধু এটা হয়? মালয়েশিয়ার ক্ষেত্রে জিরো কস্টে সমস্ত সার্ভিস চার্জ দিয়ে কিছু লোক গিয়েছে, হ্যাঁ। কিন্তু থিং ইজ দ্যাট অন্যান্য এমপ্লয়ার যতগুলো আছে তারা বিষয় যে উনি যেটা বললেন ওটাই হচ্ছে সঠিক চিত্র। ওখানকার মালয়েশিয়ান অর্গানাইজেশন কিংবা চাইনিজ অর্গানাইজেশন অ্যাম্বাসেডর সাহেব বলতে ভালো করে জানেন, ওরা শুধু ডিমান্ডটা ওদের রিকোয়ারমেন্ট এবং ডকুমেন্টগুলো একটা ব্যক্তিকে অথরাইজ করে দেয়, ওরা আর কিছু জানে না। ওই ব্যক্তি অন বিহাফ অফ দেম তারা মন্ত্রণালয় থেকে প্রসেস করে সব কিছু অ্যাপ্রুভাল করে টোরে কলিং নিয়ে আসে, সেখানে সেই কস্টটা একটা কস্ট ইনভলভমেন্ট থাকে। এই কস্টগুলো কিন্তু তারা আলটিমেট বাংলাদেশের কাছে সেল করে, সুতরাং এটাকে প্রকিউরমেন্ট কস্ট বলে। সুতরাং কস্ট ওখানেও আছে এখানেও আছে, বোথ সাইডে এই কস্টটা বেড়ে হোয়াট এভার অ্যামাউন্ট এখানে এসে যোগ হয়। এখন এখানে এসে 4 লাখ 4.5 লাখ মতান্তরে 5 লাখ এই সবগুলো শোনা যায়। আমাদের কস্টগুলো বেড়ে গেছে এভাবে, কারণ আমরা ইথিক্যাল রিক্রুটমেন্টটা যেভাবে চুক্তি হয়েছে সেভাবে কেউ আমাদের মালয়েশিয়ান অথরিটি কাউন্টার পার্টটা সেটা নানা ধাপে যদি ইয়েও হয়, আমি আপনাকে বলে গিয়েছিলাম যে এই যে ফান্ডে টাকা দেওয়া 1 লাখ টাকার বেশি, রুহুল আমিন স্বপন যিনি আছেন, কি ফান্ড সেটা, কেন তাকে দিতে হয়, টাকা দিতে হয় কেন? এটা আমার জানা নেই, যেহেতু আমি এই প্রসেসে নাই, আমি মালয়েশিয়াতে লোক পাঠাইনি এই প্রসেসে আনি না এখানে। কিন্তু আপনি একটা অ্যাসোসিয়েশনের সভাপতি, আমি অ্যাসোসিয়েশনের মহাসচিব, কিন্তু এখানে কিন্তু দুজন ব্যক্তি কিন্তু এই টোটাল প্রক্রিয়াতে, আপনি শুধু রুহুল আমিন স্বপন সাহেবকে মানে নিয়ে আলোচনা করলে হবে না। এখানে প্রথম ছিল 25 এবারের চুক্তিতে, এর আগের চুক্তিতে ছিল 10, সেটার নেতৃত্ব দিয়েছেন একজন, এবারের নেতৃত্ব প্রথম একজন, দ্বিতীয়বারে আরেকজন, আমি নামগুলো আমি এখানে আলোচনা করতে চাই না, আরেকজন যোগ হয়েছেন। একই সিস্টেমে সবাই কালেকশন করে মানে পদ্ধতিতে প্রসেস করেছেন। এখন কে টাকা কত নিয়েছেন এই তথ্য আমার কাছে নাই, যে তথ্য আমার কাছে নাই সেই নিয়ে আমি আলোচনা করব। আপনি রুহুল আমিন স্বপনের কথা যেটা বললেন এবং আরেকজনের কথা যেটা বললেন, তারাই নির্ধারণ করে যে কে কত টাকা দিবে, তাই তো? না, তারা তো নির্ধারণ করে কে কত টাকা দিবে। ইন্ডিভিজুয়াল রিক্রুটিং এজেন্সি তাদের জব প্রকিউর করে নিয়ে আসে, এনে মেইন যে বিআরএ, যেটা ওখানে ক্লস্টার নাম দিয়েছে বিআরএ, রিক্রুটিং এজেন্সি যে 100টা রিক্রুটিং এজেন্সি ওখানে এনলিস্টেড, তাদের মাধ্যমে ওইটা অটোমেটিক পদ্ধতিতে ইয়া হয়, ডিস্ট্রিবিউট হয়। আমি ইচ্ছা করলে এমপ্লয়ার চয়েস এখানে নাই যে আমি ওনার থেকে লোক নেব কিংবা আমার থেকে লোক নেব, এমপ্লয়ার চয়েস ছিল না, অটোমেটিকলি ওই সিস্টেম FWCMS সিস্টেমে এটা অ্যালোকেট হয়। সুতরাং আমার জবটা কার কাছে গেছে আমাকে তার কাছেই যেতে হবে, তার মাধ্যমে প্রসেস করতে হবে। সুতরাং তার মাধ্যমে প্রসেস করতে হলে প্রথম কথা হচ্ছে যে আমি যে জবটা নিয়ে আসলাম আমার একটা বেনিফিট থাকতে হবে, যার কাছে জব প্রসেস করতেছি তারও একটা কস্টগুলো এভাবে বেড়ে গেছে, আর কিছু না। সবাইকে বেনিফিট না, সবাইকে বেনিফিট দিতে দিতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে না, তার একটা হ্যাঁ সবারই কমিশন আছে, এই কারণে 7-8 লাখ টাকা হয়ে যাচ্ছে এক একজনের যাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়াতে। আমি একটু আসি, 7 লাখ টাকা হয়েছে বলে এটা আমি জানি না, শেষ মুহূর্তে 50,000 টাকা টিকিটের জন্য এক্সট্রা নেওয়া হয়েছে, ওইটা যদি যোগ করেন তাহলে আমি শেষ মুহূর্তে বলা হয়েছে যে জি এরকম করে নেওয়া হয়েছে। আপনি জানেন, নিশ্চিতভাবেই জানেন, কারণ যে পরিস্থিতি এয়ারপোর্টে তৈরি হয়েছিল সেই পরিস্থিতিটা ভয়ঙ্কর পরিস্থিতি। কারণ শেষ মুহূর্তে বলা হয়েছে টিকিট কাটতে হলে 50,000 টাকা এক্সট্রা দিলে তাদের টিকিটটা পাওয়া যাবে। সেদিন এয়ারপোর্টের কি চিত্র ছিল আমাকে একটু বলেন তো, আমি তো জানি। আপনি সেই চিত্র দেখেন নাই? আপনাদের মিডিয়া এয়ারপোর্ট থেকে আমাকে টেলিফোন করেছে, আমার বাসায় এসছে, আমি সাক্ষাৎকার দিয়েছি। প্রথম কোন মিডিয়া বলছে 7,000 লোক এখানে হয়ে আছে, কোন মিডিয়া বলছে 5,000 লোক। আপনি বলেন তো আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের যে টার্মিনালে 5,000 লোক দাঁড়িয়ে থাকার কোনো মতো সুযোগ ছিল কিনা? সেদিন 9টা ফ্লাইট অপারেট করা হয়েছে। আপনার মতে কতজন মানুষ যেতে পারে নাই সেদিন? আপনার মতে কতজন মানুষ যেতে পারে নাই সেদিন এয়ারপোর্টে যেটা আমাদের তথ্য, আমরা যে তথ্য সংগ্রহ করেছি, 400-500 লোক সেখানে উইদাউট টিকিট সেখানে ইন করেছে। হ্যাঁ, কিন্তু কত লোক যেতে পারে নাই আসলে?
আপনাদের তথ্য কি? সেটা আমরা তথ্য সংগ্রহ করছি। আপনাদের প্রাথমিক তথ্য ছিল 30,000 লোক যেতে পারে না। আমি নাম সহ বলছি, আমি আপনার কাছে আসবো। আমি শুধু একটু নিয়ে নিই। এটা একমত নয়। একেএম আতিকুর রহমান, মানে সরকার যেটা বলেছে 17,000, সেটার সাথে কি একমত নাকি তাও না? হ্যাঁ, সেটা ডেফিনেটলি সরকার। আপনি কি মনে করেন শাহজালাল এয়ারপোর্টে 17,000 মানুষ দাঁড়িয়ে থাকতে পারে নাকি? না, আপনি তো ওই দিনের কথা বলেন। আমরা সেটাই বলছি যে আপনি যদি শেষ দিনের চিত্র দিয়ে বলেন যে 400 মানুষও দাঁড়িয়ে থাকতে পারে না, টোটাল এত মানুষ যেতে পারে না। আপনি তো নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সরকার 53 এজেন্সিকে ব্ল্যাকলিস্ট করেছে। আপনি এও জানেন যে মালয়েশিয়ান সরকার 47 এমপ্লয়ারকে ব্ল্যাকলিস্ট করেছে। 53 এবং 47 এই যে এমপ্লয়ারগুলোকে ব্ল্যাকলিস্ট করেছে তাদের মানে আমাদের সার্ভিস না দেওয়ার জন্য, এদের এগেনস্টে জব এবং ই ভিসা অলরেডি চলে আসছে, কিন্তু আমাদের গভর্নমেন্ট এদেরকে পারমিশন দেয়নি কি জন্য? আমার ওয়ার্কার ওখানে গেলে ভালো থাকবে না, আমাদের ওয়ার্কার ওখানে গেলে অত্যাচারিত হবে। আমরা বুঝতে পারি এই লোকগুলো কত হাজার হবে না, কত সেই লোকগুলো সেগুলো তো করতে হবে। সংখ্যা নিয়ে আমরা যদি এর কথা বলি তাহলে সংখ্যার হিসাবটা আসলে অনেক বড়। এগুলো হয়ে গেছে আলাপের বিষয়। হ্যাঁ, আলাপের বিষয় অবশ্যই আমি আপনার কাছে আসব, কিন্তু আমি আপনার মানে স্যারের কাছ থেকে একটু বেশি কথা শুনতে চাই। মোহাম্মদ রাসেল ভাই, আমি কি একটু বিরতির পর আসবো কিনা? আমি বরং একটা বিরতি নেই, তাহলে আমি বেশি সময় নিতে পারবো। আমরা ফিরছি একটা বিরতির পর। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে একেএম আতিকুর রহমান আছে, সাবেক রাষ্ট্রদূত মালয়েশিয়া। যে পরিস্থিতিটা আসলে এখানে তৈরি হয়েছে এবং যা কিছু তারা বললেন, হ্যাঁ, যা কিছু করছেন তারা, ধাপে ধাপে টাকা বেড়ে এই জায়গাটাতে আসতেছে, মানে আমাদের মন্ত্রণালয়ে কিছু করার ছিল না আসলে সেখানে। আপনি কি ওনারা যে এটা ফিক্স করে দিয়েছে তার মধ্যে পাঠাতে চান? হ্যাঁ, পাঠাতে চাইলে যে সিস্টেমে এটা পাঠাইতে হবে সেটা তো মন্ত্রণালয় সেই ব্যবস্থা নিতেছে না। কেন নিচ্ছে না? এটা খুব সহজ। ওনারা যদি 80,000 টাকায় এগ্রি করে থাকে যারা পাঠাবে লোক, তারা যদি বলে যে হ্যাঁ এদের সাথে বৈঠক হয়ে তো নির্ধারণ করা হয়, এবং এটা নির্ধারণ করার সময় আপনারা ছিলেন মন্ত্রীর সাথে, তাই না? তো যখন এই যে 88,990 না কত টাকা, 19,000 টাকায় ধরলাম, এটা যখন নির্ধারণ করা হয় এবং এটা এনশিওর করার জন্য যে সিস্টেম, যে পদ্ধতিটা আপনাকে অনুসরণ করতে হবে যে আমার ওয়ার্কার এই 78,990 টাকা দিয়ে যাবে, সেই সিস্টেম আপনাকে এস্টাবলিশ করতে হবে। সেই সিস্টেম ছাড়া মুখের কথা বলে দিলাম আর উনারা এটা শুনবে, এটা কোনো দিন না। মন্ত্রণালয় চাইলে পারতো সেই সিস্টেম। হ্যাঁ, সিস্টেম করতে পারে। আমি বলে দিই সিস্টেম করবে কিভাবে, পারবে। সে করবে না তো, কিন্তু করে না কেন? কারণ তাদের আমি ওনাকে একটু সাপ্লিমেন্ট করি আপনার জন্য সুবিধা হবে। উনি বোধহয় এমবাসি তখন রাষ্ট্রদূত মালয়েশিয়ার, তখন যে চুক্তিটা হয়েছিল G2G আপনার সময় হয়েছিল না? আমি করছি 37,700 টাকা, 500 টাকা, 37,500 টাকা কষ্ট নির্ধারণ করে মালয়েশিয়াতে লোক পাঠানো শুরু করছে। কয়টা লোক গেছে? না, যায় নাই, সেটা যায় নাই, যাবে কিভাবে? কারণ হচ্ছে কি তখন এই টাকা দিয়ে প্রকিউরমেন্ট করে নাই কেউ, কেউ অর্ডার দেয় না, জব অর্ডার দেয় না, জব অর্ডার দেয় না। আমি তো শুনি দিন করে সব উত্তর দিতে পারবো। কেন জানাই? হ্যাঁ, কেন জানি না, ওই সময় কেন জানাই? 25,000 টাকা না, এখন তাহলে সেই প্রক্রিয়াটার মধ্যে যায় না কেন সরকার? মানে কেন মন্ত্রণালয় যায় না কেন? আমি জানি না সরকার জানে কিনা, যে কোন পদ্ধতি, কোন উপায়টা, কোন ওয়ে আমি ব্যবহার করলে আমি এনশিওর করতে পারবো যে আমার ওয়ার্কারটা এই 78,990 টাকা দিয়ে গেছে। সেটা তো তারা সেই প্রসেসটা ফলো করে না, ইমপ্লিমেন্টও করে না। তারা কি মানে এজেন্সিগুলোর উপর সব ছেড়ে দিয়েছে? আমি একটু জিজ্ঞেস করতাম যে যখন ওই সময় যে 37,000 টাকা বা 33,000 টাকা যে যখন একটা সিস্টেম রাজশাহী হলো, আকস্মিকভাবে এমপ্লয়ারদের ডিমান্ড ইস্যু করার প্রবণতাটা কমে গেল। নাই, এটা কি কারণে হলো? আপনি কি আগের ইতিহাস জানতে চান? না, এটা কি কারণে হতে পারে? এই জায়গাটাতে আসি, যদি আমরা নির্ধারিত টাকাতে পাঠাইতে চাই তখন ডিমান্ড কেন কমে না? কোথায় ক্রাইসিস হয়? ডিমান্ড কেন কমে যায়? ডিমান্ড কমে না, ওনাদের এখন যে সিস্টেমেতে ডিমান্ড কমে না। আপনি যখন ওই সিস্টেমটা অ্যাপ্লাই করতে যাবেন, ওই 79,000 টাকা এনশিওর করতে যাবেন, তখন ওই সমস্যাটা হবে। যখন ওনাদের স্বার্থ বিঘ্নিত হবে উভয় পক্ষের, আমি বলি না আমাদেরই পক্ষের, খালি মালয়েশিয়ার পক্ষে, ওনারা একদম মানে হরিহর আত্মা দুজন, বুঝছেন, একেবারে কাঁধে কাঁধ মিলে চলে এই ব্যাপারে। মানে শ্রী দাতো আমিন নামে কেউ একজন আছেন মালয়েশিয়াতে, তিনি আর এখানকার দাতো আমিন আমার যে সমস্ত লোক অসহায়, বিভিন্ন লোক যারা কাজকর্মহীন হয়েছিল, তাদের জন্য আমরা একটা ক্যাম্প করেছিলাম। সেখানে আমার কিছু লোক থাকতো, ও খাদ্য আমার খাবার সাপ্লাই দিত। এই খাবার সাপ্লাই নিয়ে 900, আমি যখন গেলাম ধরলাম যে কোন মাসে কত টাকা বিল নিছো, কতজন লোক খাওয়া হয়েছে সেই লিস্ট দাও, তখন আর লিস্ট দিতে পারবে। সে করতো কি একটা বিল সাবমিট করতো যে আমার 10,000 টাকা গেছে, আমার 15,000 টাকা, তো সেভাবে মিশন থেকে দেওয়া হইতো। যখন আমি সেটা চেয়েছি, এবং আগে এই পর্যন্ত কত টাকা নিছো তুমি, কতজন লোক ছিল, কত মাসে, কতজন, কত তারিখে, পার হেড কত করে ধরছো, সেটা হিসাব দাও, আর দিতে পারে নাই। তারপর সে আর এমবাসিতে আসেনি। এরপর না, আমি সেটাই বলতেছি, সেই জিনিসটা সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, লোক সব চলে আসছে, সেটা চলে। কিন্তু তারপর সে জাম্প দিয়ে ওই যে
আমি যেটা করে দিয়ে আসছি সেটা যেটা প্লাস করছে 10 জন এজেন্সির, সেটার মূল নায়ক ছিল। আপনার কি মনে হয় ক্রাইসিসটা আসলে কাদের নিয়ে, মানে কেন এই সংকটটা তৈরি হলো? সিন্ডিকেটের জন্য যেতে পারলো না, নাকি আমাদের প্রসেসটা আমরা পাঠাতে পারলাম না, নাকি আমরা প্রসেস পাঠাতে পারার অসুবিধা নাই? তাহলে কি কারণে এই পরিস্থিতি শেষ মুহূর্তে আমাদের না? এখন এটা তো অনেক কাহিনী। এটা তো আমি আগে বললাম, প্রথম যেটা বললাম যে ফ্লাইট শিডিউল, লোক সংখ্যা কত, কয়টা ফ্লাইট আছে, কি আছে, সব ইতিহাসগুলো এগুলো চার্ট থাকার কথা তাদের। এটা কঠিন কিছুই না। হ্যাঁ ছিল, এবং তারা টাকাটা পকেটে ঢোকানোর জন্যই করে নাই তারা। এখন আপনি বলেন, আমি তো আর বলি নাই যে টাকা আপনি বলেন না কেন টাকা পকেটে ঢোকানোর জন্য। না না না, টাকা পকেটে ঢোকানোর কথা, লোক গেলে তো টাকা, না না না, লোক গেলে তো টাকা গেলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই যে লোকগুলো যেতে পারলো না, এই টাকাটা কি ফেরত পাবে? সেটার উত্তর দিব আমি। প্রথম আগে আসি যে এনশিওর কিভাবে করবেন এই টাকার লোক যাচ্ছে আপনার। এটার জন্য উনি ধরেন 10 জন লোক পাঠালো, 10 জন ডিমান্ড, উনি লোক পাঠিয়ে দিল। ওনাকে কোনো ওয়ার্কার যাচ্ছে সেটা টাচে দেওয়া যাবে না, ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজ্যাকশন তাদের মধ্যে হবে না। এটা হবে তারা এই 79,000 টাকা মন্ত্রণালয়ের যে কোনো একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্ট হবে। যখন তারা চলে গেল ওই টাকাটা ওনাদের হাতে দিয়ে দিল, এই তোমার পারফেক্ট 10 জন গেছে 19,000 করে। আপনি ইয়েটা কারণ প্রাইভেট সেক্টর বিজনেস থেকে প্রাইভেট সেক্টর, আমি কি জন্য বলি সরকারি ব্যাংকে লাগবে। এটা যদি আমরা রেখে দেই, আমরা যদি এটা রেখে দেই, তাহলে এই যে এখনকার কথা, আমি যেহেতু শেষ মুহূর্তে আছি, এক লাইন করে আমি নিতে চাই, এদের টাকা ফেরত দেওয়ার কোনো উপায় কি আপনার কাছে? এখন যে ফেরত দিবে, হ্যাঁ না আমি বললাম যে ওই যে ওই টাকা যখন দিত, হ্যাঁ, তাইলে কি হতো, এনশিওর করতে পারতেন যে হ্যাঁ 19,000 টাকায় গেছে। যখন ডাইরেক্ট দুইজনের মধ্যে হবে, তখন কি 4,000, 5,000, 3,000, 3 লাখ, 7 যা দিয়ে পারে সেভাবে চলে গেছে। এখন যারা যাইতে পারলো না তাদের টাকাটা ফেরত দেন। এটা আপনি টাকা উদ্ধার করবেন কিভাবে উদ্ধার করবেন? এক হচ্ছে অনেকগুলি ফ্যাক্টর এখানে। একটা হচ্ছে এক্সপেন্ডিচার কিছু হয়ে গেছে, ধরেন উনি প্রসেস করছে, উনি অনেক জায়গায় খরচ করে ফেলছে, সেই যাদের কাছে খরচ করছে সেটাকে উনি উঠতে পারবে। ভিসার জন্য টাকা জমাচ্ছে সেটা উঠতে পারবে, ওইখানে ডিমান্ড কালেকশনের জন্য টাকা দিচ্ছে সেটাকে ওনার পকেট থেকে দিতে পারবে না। দিতে পারবে কোনটা, যেটা এগুলি সব বাদ খরচ দিয়ে যেটা ওনার কাছে, সেইটা ম্যাক্সিমাম সরকার আদায় করতে পারবে, এছাড়া বাকি টাকা একটা আদায় করতে পারবে না। আপনার কি মনে হয় পাওয়া যাবে না টাকা? আমার প্রথমত হচ্ছে, আমি প্রথম আশাবাদী, আমি একদম হতাশাবাদী না। আমাদের মাননীয় মন্ত্রী সেদিন গতকালই প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা চেষ্টা করছি, আমরা আশা করি উচ্চ পর্যায়ে কথাবার্তা চলতেছে, আগামীকাল এখানকার হাই কমিশনের সহ আমাদের মন্ত্রণালয়ে একটা মিটিং হবে, যে আর এই যে লোকগুলো বন্ধ হয়ে যেতে পারেনি তাদেরকে একটা নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে কিনা, এটা একটা সম্ভাবনা আছে। যদি আমরা তাদেরকে নেওয়ার ব্যবস্থা করতে পারি, আমরা আশা করি সেই আশাটুকু আমরা একদম ফেলে দিতে পারি না। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে কি, আমরা উই আর কমিটেড, আমরা সরকারও এইটাতে কমিটেড, যারা যেতে পারেনি তারা যাতে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়, আমি শব্দটা এটা ইউজ করছি। তাদের ক্ষতিপূরণ, আমরা যে ক্ষতিটা হয়ে গেছে মানসিক, সেটা আমরা দিতে পারবো না, কিন্তু তারা যাতে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়, সরকার এখানে একদম জিরো টলারেন্সে আছে। আমরা সরকারকে পূর্ণ সহযোগিতা করে, একদম পূর্ণ তথ্য দিয়ে আমরা আশা করি তাদের এই সহযোগিতা আমরা করতে পারবো। আর রাশেদ আলম, কোনোভাবে পাওয়া যাবে কিনা, মানে টাকা ফেরত বা আসলে এই ট্রানজ্যাকশনটা মোস্ট অফ দ্য কেসেস হয়েছে ইনফর্মালি, এখানে কোনো রিসিট বা এগুলো প্রদান করেন না। আমি জানি না এটা কেন ওনারা করেন না, কারণ আমার একটা রিজন হচ্ছে যেহেতু 79,000-এর উপরে গেলে ওনারা দায়বদ্ধ হয়ে যাবে। সো এটা এই ইনফর্মাল ট্রানজ্যাকশনটা বন্ধ করা দরকার যে কোনো মূল্যে। আদারওয়াইজ এই যে 4-5 লাখ টাকা যে খরচ হয়ে যাচ্ছে বা নেওয়া হচ্ছে ওয়ার্কারদের কাছ থেকে, সেটা কিন্তু ওয়ার্কারদের পক্ষে প্রুফ করা ডিফিকাল্ট। এবং আমাদের মন্ত্রণালয় বারবারই বলছে আমাকে